আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। উত্তাল রাজধানী, যন্তর মন্তরে তুলকালাম লাঠিচার্জ। সাংসদ অভিযানের মধ্যে সিজেপি শীর্ষ নেতা দীপকেই তুলে নিয়ে গেল পুলিশ। দিল্লির বিগ আপডেট। ককরোচ দলের সংসদ অভিযানেই পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। শেষে নড্ডার সঙ্গে বৈঠকে 3 দাবি সিজেপির। 21শে জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর। এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ কে সে। তখনকার মুখ্যমন্ত্রী তথ্য দেননি, ওর বিদ্যুৎ মন্ত্রী ফেসে যেতে পারেন। নাম না করে মমতা ও মনীষকে আক্রমণ শুভেন্দুর। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ। 21-এর শহীদ পরিবারকে আর্থিক সাহায্য কারচুপির অভিযোগ শুভেন্দুর। 21-এর মঞ্চের আগেই বড় ধাক্কা মমতার। 440 কোটি ফ্রিজ নিয়ে কি জানালো হাইকোর্ট। আমাকে চমকাস না, সরাসরি অভিষেককে কড়া ভাষায় আক্রমণ মদনের। বিধানসভায় শুভেন্দুর কথা শেষ হতেই উঠে দাঁড়িয়ে যা বললেন ফিরহাদ, তাতেই তোলপাড়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন কি অভিষেক, বড় নির্দেশ হাইকোর্টের। ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছে, অভিষেকের চ্যালেঞ্জ শুনে সায়নী বললেন। 21শে জুলাইয়ের শহীদদের পরিবারকে 25 লক্ষ টাকা দেবে বিজেপি সরকার। নতুন এফআইআর এর ঐতিহাসিক ঘোষণা করে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। নজিরবিহীন, বিধানসভায় নিজের আসন ছেড়ে অভয়ের মায়ের পাশে বসে কথা বললেন মুখ্যমন্ত্রী। কার নির্দেশে 21শে জুলাইয়ের গুলি, বিধানসভায় রিপোর্ট পেশ করে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। শহীদ দিবসে কংগ্রেসের মঞ্চে থাকছে মমতার ছবি, বড় কোনো বার্তা। অভিষেকের জায়গা নিলেন সুদীপ, ফার্স্ট বেঞ্চ থেকে সরে কোথায় এখন বসতে হবে তাকে। দিল্লির যন্তর মন্তরে ভয়ঙ্কর বিক্ষোভ। ককরোচের সাংসদ অভিযান মিছিল থেকে আটক সপানেত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা, কি বললেন বিজেপি সাংসদ। দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল হাইড্রোজেন ট্রেন, ভাইরাল ভিডিও। আসল ঘটনা জানিয়েই বিবৃতি দিল রেল। স্পেন ট্রফি হাতে তোলার সময় পেছন ফিরে দাঁড়িয়ে রইলেন মেসিরা। আর্জেন্টিনার ফুটবলারদের লজ্জাজনক আচরণে বিশ্বজুড়ে নিন্দা। সিজেপি এর প্রতিবাদ তীব্র হতেই অমিত শাহের সঙ্গে বৈঠকে ধর্মেন্দ্র প্রধান, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পথেই দলের শীর্ষ নেতারা। 10 মিনিটের বৈঠকে ককরোচ জনতা পার্টিকে আশ্বাস দিলেন জেপি নাড্ডা। ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন। সিজেপির বিক্ষোভের মধ্যে অমিত শাহের সঙ্গেই বৈঠকে শিক্ষামন্ত্রী। রাজপথে ককরোচ, সংসদে নিট প্রশ্ন ফাঁসেই তুমুল আলোচনার দাবি বিরোধীদের। অধিবেশন মুলতবি স্পিকারের। মমতার বাঙালি লাইনে বড় কোপ শুভেন্দুর। গুজরাটি শাহের অনুরোধেই 1 সেপ্টেম্বর থেকেই সরকারি স্তরে দরকারি বাংলা। আমাদের সভা মিছিল করতে দেওয়া হচ্ছে না। 21-এর সভাস্থল পরিদর্শনে এসেই মমতার অভিযোগ। রাজনীতির অংশ নেব না। 21শে জুলাই তৃণমূলের কোনো মঞ্চেই নয়, সিদ্ধান্তে অনড় শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। আপনি কি ক্রিমিনাল, সুপারি দিয়েই মার্ডার করেন। 21শে জুলাইয়ের আগেই অভিষেককেই নজিরবিহীন আক্রমণ মদন মিত্রের। আবাস যোজনা নিয়ে সুখবর, মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। পঞ্চায়েত প্রধানদের সয়ে আর হবে না কোনো কাজ, বড় সিদ্ধান্ত ঘোষণা দিলীপের। মমতা সরকারের বঞ্চনার পর্দাফাঁস, 21শে জুলাইয়ের ফাইল খুললেন শুভেন্দু অধিকারী। ক্ষমতা হারানোর পর এবার চরম গৃহযুদ্ধ। ক্যামাক স্ট্রিটের নির্দেশে বাংলায় কোটি কোটি টাকার টিকিট বিক্রি। দলীয় মঞ্চ থেকে অভিষেককে ধুয়ে দিলেন ক্ষুব্ধ বিধায়ক। পুলিশকেই গ্রেপ্তার, ভারী ট্রফি তুলতে গিয়ে অবাক। বিশ্বজয়ের মঞ্চ মাতালো ইয়াম আলীর ভাইয়ের দুষ্টমি। হাইকোর্টে বিরাট ধাক্কা, তৃণমূলের ফ্রিজ থাকছে 3 ব্যাংক অ্যাকাউন্ট। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাননি, এই 5টি কারণে আটকে আছে আপনার টাকা, দ্রুত চেক করুন। 6টা নয়, আরো 36টি ব্যাংক অ্যাকাউন্ট আছে তৃণমূলের। জানেন কত টাকা আছে, বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ। ককরোচদের সঙ্গে সংসদ অভিযান, দিল্লি পুলিশের হাতে আটক ডিম্পল যাদব, নিন্দায় অখিলেশ। অসমে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ, জলবন্দি 1.70 লক্ষ মানুষ, বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। E20 পেট্রোল নিয়ে দুশ্চিন্তা, গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার প্রমাণ নেই জানালো সরকার। দ্রুত এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে রেশন কার্ড, জানুন সরকারের নির্দেশ। নিটার রাম মন্দির নিয়ে মোদীকে তোপ খার্গের, প্রশ্ন তুললেন 56 ইঞ্চির ছাতি নিয়েও।
আরশোলা জনতা পার্টির বিক্ষোভে ধুমধুমার দিল্লিতে। টানা বৃষ্টির মাঝে এমন দৃশ্য, শেষ পর্যন্ত কিভাবে বাঁচলেন 7 জন দেখুন। কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ, গড়হাজিরার পঞ্চায়েত প্রধানদের চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের। পথেই বামেরাই, এসআইআর থেকে ওয়াংচোক, লাগাতার আন্দোলনে হারানো জমি ফেরানোর চেষ্টা। 56 বছরের বুড়ো তরুণ বনাম 28-এর আসল যুবশক্তি। নাম না করে রাহুলকে কি বললেন মোদী, তোলপাড় দিল্লি। অনশন চালিয়ে যাব, নাড্ডা সিজেপি নেতাদের মিটিংয়ের পর কেন এই বার্তা সোনাম ওয়াংচুকের। ককরোচদের বিক্ষোভে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, অসুস্থ সাবানা আজমি, উদ্বেগ সিনিপাড়ায়। 5000 পুলিশ কর্মী, বহুস্তরীয় ব্যারিগেড, জলকামান, রাজধানী যেন যুদ্ধক্ষেত্র। সিজেপির সংসদ অভিযান ঠেকাতে মরিয়া দিল্লি পুলিশ। মুড়ি খেয়ে দূর থেকেই কর্মীরা আসত, মঞ্চের সামনেই থাকতো তারকারা। মমতার 21 জুলাইকে কটাক্ষ অনুব্রতর। টাকায় সব, দলের কোনো দাম নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রাক্তন বিধায়ক তুঙ্গে। রাজনৈতিক বিতর্ক। ছাত্রদের ভয় পায় সরকার, দিল্লিতে লাঠিচার্জের ঘটনায় মোদী সরকারকেই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার স্বাস্থ্যের থেকেও খারাপ, হঠাৎ বিধানসভায় হাসির রোল। তাপস রায়ের সঙ্গে কি এমন ঘটে গেল নওশাদের। রবিবার আমি মুর্শিদাবাদ যাচ্ছিলাম, হরিণঘাটাতে চাকা পাংচার হতেই হাইকোর্টে রেগে ফেটে পড়লেন কল্যাণ। বুলডোজার এসে ভেঙে গুড়িয়ে দিল তৃণমূলের বেআইনি পার্টি অফিস। সিজেপির সংসদ অভিযান কর্মসূচির কড়া নিরাপত্তা, সংসদ চত্বরে নিরাপত্তার কারণেই বন্ধ বেশ কয়েকটি মেট্রো স্টেশন। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়। কুয়েতের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর হামলা ইরানের, ভিডিও ভাইরাল, কড়া নিন্দা আমেরিকার। খার্ক দ্বীপে পা রাখলে কেউ বেঁচে ফিরবে না, মার্কিন সেনাকেই সরাসরি চ্যালেঞ্জ ইরানের। আগামীকালের আবহাওয়া 21 জুলাই, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরে কমলা অ্যালার্ট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দিল্লির যন্তর মন্তর থেকেই সংসদ অভিযানের ডাককে কেন্দ্র করে সোমবার রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সকাল থেকে যন্তর মন্তর, সংসদ চত্বর এবং আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। সংসদের দিকেও মিছিল এগোতে শুরু করলে একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় বলেও একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোনোর চেষ্টা হওয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতেই পদক্ষেপ নেওয়া হয়। বিক্ষোভ চলাকালীন সিজেপির নেতা অভিজিৎ দীপকে ঘিরেও বিভ্রান্তিকর খবর ছড়ায়। কয়েকটি প্রতিবেদনে তাকে আটক করার দাবিও করা হলেও পরে সিজেপির পক্ষ থেকে জানানো হয় তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। ঘটনার জেরে রাজধানী জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং বহু বিক্ষোভকারীকেই আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। সংসদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠক হয়। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে 3টি প্রধান দাবি তুলে ধরা হয়। সরকারের পক্ষ থেকে বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলেও সিজেপি দাবি করেছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন কেবল আশ্বাসেই সন্তুষ্ট নন তারা। দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিষয়ে স্পষ্ট পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এদিকে পুলিশও জানিয়েছে রাজধানীতেই আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় নিরাপত্তা বহাল থাকবে। সংসদ অভিযানের কর্মসূচিকে সমর্থন জানাতেই বিভিন্ন বিরোধী দলের নেতারা যন্তর মন্তর উপস্থিত হন। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানান। মিছিল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঘিরে তৈরি হওয়া এই আইন শৃঙ্খলার মধ্যেই তাকে পুলিশ সরিয়ে নিয়ে যায় এবং আটক করা হয় বলেও কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হলেও বিভিন্ন প্রতিবেদনে এই বিষয়ে ভিন্ন তথ্য রয়েছে। নিশ্চিতভাবে যা জানা যাচ্ছে তা হল ডিম্পল যাদব আন্দোলন স্থলে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সমর্থন করেন এবং শিক্ষা সংক্রান্ত দাবিগুলি সংসদে উত্থাপনের আশ্বাস দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং বিরোধী দলগুলি পুলিশের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তোলে। অন্যদিকে দিল্লি পুলিশ জানায় সংসদ অধিবেশন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিল্লিতে সিজেপির আন্দোলন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক চাপ বাড়তে শুরু করায় কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ অভিযানের সময় রাজধানীতেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং আন্দোলনকারীদের আটক হওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে চলমান আন্দোলন, শিক্ষা ব্যবস্থাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেও সরকারি সূত্রেই জানা গিয়েছে। একই সময়ে সিজেপির শীর্ষ নেতারা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন এবং তাদের তিনটি প্রধান দাবি সরকারের সামনে তুলে ধরেন। আন্দোলনকারীদের বক্তব্য শুধুমাত্র আশ্বাস নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চাই। সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এই পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠকগুলি থেকে ভবিষ্যতে সরকারের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। সিজেপির আন্দোলনের অন্যতম প্রধান দাবি হিসেবে তার পদত্যাগের বিষয়টি সামনে আসায় দিল্লির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই তার বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠকে আন্দোলনের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন দাবির রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। তবে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। অন্যদিকে সরকারের বক্তব্য, আলোচনার পথ খোলা রয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই পরিস্থিতি মোকাবিলা করা হবে। দিল্লিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আন্দোলনের পরবর্তী কর্মসূচির দিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। 21শে জুলাই 1993 সালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিধানসভায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের প্রতিবেদন পেশ করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এবং তার বক্তব্য, দীর্ঘদিন ধরে আলোচিত এই ঘটনায় এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং প্রয়োজনে নিহত পরিবারের সম্মতি নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তিনি আরও বলেন, কমিশনের সামনে সব গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্য না আসায়, তদন্তের গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্য না আসায় কিছু দিক অমীমাংসিত থেকে গেছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধীরা অভিযোগ করছে বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যবস্থা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সরকারের দাবি, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। শহীদ পরিবারের একাংশ ঘটনার পূর্ণ সত্য প্রকাশের দাবি জানিয়েছেন। ফলে দীর্ঘদিনের পুরনো এই ঘটনাকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তাপ বেড়েছে এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসছে। 21শে জুলাই শহীদ পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া নিয়েই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সুপারিশ অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারের জন্য 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিল। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময় সেই সুপারিশ কার্যকর না করেই মাত্র 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। সেই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের সুপারিশ এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগের বিরোধিতা করে বলেছে, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে। ফলে আর্থিক সহায়তা, কমিশনের সুপারিশ এবং দীর্ঘদিনের এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আগামী দিনেও রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকতে পারে। কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 440 কোটি টাকার ওপর জারি থাকা ফ্রিজ নির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলায় তৃণমূলের পক্ষ থেকে অন্তর্বর্তী স্বস্তি চেয়ে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি পরিচালনার অনুমতি চাওয়া হলেও আদালত এই পর্যায়ে তা মঞ্জুর করেনি। আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিকভাবে এমন কোনো কারণ আদালতের সামনেই তুলে ধরা যায়নি যার ভিত্তিতে তদন্ত চলাকালীন ফ্রিজ নির্দেশ প্রত্যাহার করা যায়। ফলে আপাতত সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির উপর জারি নিষেধাজ্ঞা করা হয়েছে। এই মামলাটি অর্থ পাচার সংক্রান্ত তদন্তের দিকে যুক্ত এবং বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তও চলছে। আদালতে জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির সমস্ত পক্ষের বক্তব্য বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই রায়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একের শাসক দলের জন্যই বড় ধাক্কা বলে দাবি করছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, তারা আইনি লড়াই চালিয়ে যাবে এবং আদালতে নিজেদের অবস্থান তুলে ধরবে। মামলার শুনানির পরবর্তী শুনানির দিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের আবহেই মদন মিত্রের একটি মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্যে দলের সাম্প্রতিক পরিস্থিতি, নেতৃত্বের ভূমিকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের ইঙ্গিত পাওয়া যায়। এর আগে এই মদন মিত্র শিবিরে
এর আগেই মদন মিত্র বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে এই নতুন মন্তব্যের পর তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রশাসনিক সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে আসা এই ধরনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও বিষয়টি মূলত রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে রয়েছে এবং এর জবাবেই দলের তরফে কী অবস্থান নেওয়া হয় সেদিকে এখন নজর রয়েছে। দল থেকে নেতা নেত্রীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য চ্যালেঞ্জ ঘিরে তৃণমূলের অন্দরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। তিনি বলেন, যারা দল ছেড়ে গিয়েছে তারা এখনও সমালোচনা করছেন। যদি তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলে ফিরে আসেন তাহলে তিনি 1 ঘন্টার মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দেবেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী শিবিরের নেত্রী সায়নী ঘোষ এই বিষয়ে মন্তব্য করেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরেই তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ভেরি নাইস অফ হিম। পাশাপাশি অন্য বিরোধী নেতারাও এই মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করেন এবং দাবি করেন এই অবস্থানকে অনেক আগে নেওয়া উচিত ছিল। অন্যদিকে অভিষেকপন্থী শিবিরের বক্তব্য, এটি দলের প্রতি তার আত্মবিশ্বাসের প্রকাশ এবং দলত্যাগীদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তায়। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। সংসদে তৃণমূল কংগ্রেসের আসন বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দলের সংসদের বসার জায়গায় কিছু পরিবর্তন হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগের আসন থেকে অন্যত্র বসতে হয়েছে এবং সামনের সারির একটি আসনেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। এই পরিবর্তন ঘিরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হলেও দলীয় সূত্রের দাবি এটি সংসদের অভ্যন্তরীণ আসন বিন্যাস এবং সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে এলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো মতবিরোধ বা নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত নয়। সংসদে দলের ভূমিকা ও কৌশল আগের মতোই থাকবে বলেও জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে কে কোথায় বসেছেন তা নিয়ে আলোচনা হলেও এর সঙ্গে দলীয় নেতৃত্বের অবস্থানের সরাসরি সম্পর্ক টানা ঠিক হবে না। ফলে এই বিষয়টি নিয়ে জল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এটিকে কেবল আসন পুনর্বিন্যাস হিসেবেই দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দাবি করা হয় ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালুর দ্বিতীয় দিনেই বিকল হয়ে পড়েছে এবং সেটিকে ডিজেল ইঞ্জিন দিয়েই টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর ভারতীয় রেলওয়ে দাবিকে বিভ্রান্তিকর বলেই জানায়। রেলের ব্যাখ্যা অনুযায়ী ভাইরাল ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি কোনো বিকল হওয়ার ঘটনা নয়। রক্ষণাবেক্ষণ পরীক্ষা বা নির্দিষ্ট অপারেশনাল প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনটিকে ডিজেল লোকোমোটিভ দিয়ে স্থানান্তরিত করা হচ্ছিল। এর জন্যই হাইড্রোজেন প্রযুক্তির ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। রেল আরও জানিয়েছে, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন একটি পরীক্ষামূলক প্রকল্প এবং নির্ধারিত নিয়ম মেনে এর সমস্ত পরীক্ষা এবং পরিচালনা করা হচ্ছে। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে শুধুমাত্র রেলের সরকারি বিবৃতির উপর ভরসা করার আবেদন জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন প্রযুক্তির ক্ষেত্রে এই পরীক্ষামূলক পর্যায়ে এই ধরনের স্থানান্তর বা রক্ষণাবেক্ষণ স্বাভাবিক বিষয় এবং তা প্রযুক্তির ব্যর্থতার প্রমাণ করে না। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলিতেই সরকারি কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সরকারের বক্তব্য, রাজ্যের প্রশাসনিক কাজে মাতৃভাষার ব্যবহার আরও জোরদার করার এই সিদ্ধান্তের উদ্দেশ্য। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী হিন্দি বা ইংরেজি ব্যবহার করা যাবে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা জরুরি হলেও বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। অন্যদিকে সরকারের বক্তব্য, বাংলা ভাষাকে প্রশাসনের মূল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাষা নীতি নিয়েই আগামী দিনের রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকারি হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 1,70,000 মানুষ বন্যার জেরেই ক্ষতিগ্রস্ত ও জলবন্দী অবস্থায় রয়েছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় বহু গ্রাম ও শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ত্রাণ শিবিরে খাদ্য ও পানীয় জল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে উদ্ধার ও ত্রাণ কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারে নেমেছে। বহু রাস্তা ও সেতু জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা থাকে জানিয়েছে। প্রশাসনের তরফে নদীর ধারে না যাওয়া এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির চলো সংসদ কর্মসূচিকে ঘিরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সংসদের দিকে এখন মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলেই দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। এরপর কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গেই পুলিশের ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু বিক্ষোভ
বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে। পরে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বৈঠক হয়। বৈঠকের পর আন্দোলনকারীরা জানায় সরকার তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে শুনছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও তারা স্পষ্ট করে দিয়েছে। দিল্লিতে ছাত্র যুবদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনকেই দমন করতে বল প্রয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তার বক্তব্য, যে সরকার ছাত্রদের কণ্ঠস্বরকে ভয় পায় সেই সরকার মানুষের মতো মত প্রকাশের স্বাধীনতাকেও সংকুচিত করতে চায়। তিনি আহত বিক্ষোভকারীদের প্রতি সমবেদনা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষার আহ্বান জানান। একদিকে বিরোধী দলের একাধিক নেতা এই ঘটনার নিন্দা করেছেন, অন্যদিকে দিল্লি পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এবং নিরাপত্তা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে এবং আন্দোলনকারী সংগঠনগুলি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। হুগলির ডানকুনিতে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের দাবি, ভবনটি অনুমোদিত নকশা ছাড়া নির্মিত হওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই ভাঙার পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখার চেষ্টা। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র নির্মাণ সংক্রান্ত আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিষয়টি আদালতেও গড়াতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ ঘিরে প্রশাসনিক অভিযানের মধ্যে এই ঘটনাও বিশেষভাবে আলোচনায় উঠে আসছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণেই জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। মৎস্যজীবীদের প্রয়োজন ছাড়া গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনকে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সাধারণ মানুষকে আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।